দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। অবশেষে পূরণ হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের চাওয়া। সর্বজনীন পেনশন ব্যবস্থায় রেমিটেন্স যোদ্ধাদের জন্য রয়েছে প্রবাস স্কিম। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বলেছেন, দেশের অর্থনীতি সচলে ভূমিকা রাখলেও এতদিন নিজেদের শেষ জীবন নিয়ে অনিশ্চয়তায় ছিলেন প্রবাসীরা। এখন দূর হবে সেই দুশ্চিন্তা। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদীর প্রতিবেদনে বিস্তারিত। কখনো দুর্ঘটনায়, কখনো বা প্রিয়জনদের ধোঁকায় সঞ্চয় হারিয়ে প্রবাস জীবন শেষে নিঃস্ব হওয়ার ঘটনা দেখা যায় হর হামেশাই। বছরের পর বছর ধরে দেশের অর্থনীতির চাকা সচল রাখা প্রবাসীদের অনেকেরই শেষ জীবন কাটে চরম সংকটে, দুর্দশায়। দীর্ঘদিন ধরেই পেনশন সুবিধার দাবি জানিয়ে আসছে প্রবাসীরা। অবশেষে পূরণ হয়েছে তাদের সে চাওয়া। সরকারের সর্বজনীন পেনশন ব্যবস্থা তাই স্বস্তি দিচ্ছে মধ্যপ্রাচ্যের হাজার হাজার প্রবাসী বাংলাদেশিকে। বাংলাদেশ সরকারের সম্প্রতি ঘোষিত সর্বজনীন পেনশনে প্রবাসীদেরকে অন্তর্ভুক্ত করায় আমরা মধ্যপ্রাচ্য তথা এই অঞ্চলের প্রবাসীরা অত্যন্ত আনন্দিত। প্রবাসী স্কিমটা আসলে খুবই কাজে আসবে আমাদের। মাত্র সামান্য একটা অ্যামাউন্টের বিনিময়ে মাস শেষে, বছর শেষে যখন আপনি দেশে ফিরে যাবেন, অনেক বড় একটা অ্যামাউন্ট পাবেন। প্রবাসী যে আমাদের স্কিমটা চালু করছে, আসলে আমরা অনেক খুশি। সরকারকে আমরা ধন্যবাদ জানাই। সর্বনিম্ন 5,000 থেকে 10,000 পর্যন্ত মাসিক চাঁদায় পেনশন স্কিমে যুক্ত হতে পারবেন প্রবাসীরা। মধ্যপ্রাচ্যের অধিকাংশ প্রবাসী শ্রমিক, তাদের জন্য টাকার অঙ্কটা একটু বেশি বলে মত অনেকের। ঘরে বাড়িতে টাকা পাঠাতে হবে, টাকা পাঠানোর পরে 5,000 টাকা যে স্কিম আবার জমা করতে হবে, এটা আমাদের দ্বারা কষ্টকর হয়ে যায়। যদি সরকার এটা চিন্তা করে একটু কমায়, তাতে আমরা অনেক উপকারিত হব। চাই সরকারের কাছে আবেদন এটাই যে আমাদের যে পেনশনের টাকাটা কিছু কমিয়ে দেওয়ার জন্য। পেনশন ব্যবস্থা চালুর পাশাপাশি প্রবাসীদের জন্য দেশে বিনিয়োগ আরও সহজ করার দাবিও তুলছেন কেউ কেউ। মেহেদী, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। সর্বজনীন পেনশন ব্যবস্থা চালুর উদ্যোগকে ঐতিহাসিক বলেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার। বৃহস্পতিবার অনলাইনে উদ্বোধনী আয়োজনে যোগ দেওয়ার পর এই কথা বলেন তিনি। প্রবাসীদের জন্য এই পেনশন ব্যবস্থা রয়েছে আলাদা স্কিম। সর্বোচ্চ 10,000 টাকা পরিশোধ করে স্কিমে অংশ নেয়ার সুযোগ থাকবে প্রবাসীদের। দীর্ঘদিন ধরে প্রবাসীরা শেষ জীবনের নিশ্চয়তা পেতে পেনশন সিস্টেমের চালুর দাবি জানিয়ে আসছে। এ দাবি পূরণ হয় খুশি তারা। প্রাথমিক পর্যায়ে প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা এই 4টি স্কিম নিয়ে চালু হয়েছে সর্বজনীন পেনশন। যুগান্তকারী উদ্যোগ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন। এর মাধ্যমে প্রবাসে বসবাসরত লক্ষ কোটি বাংলাদেশিরা যারা ইতিপূর্বে দীর্ঘদিন বিদেশে কার্যক্রম শেষ করে দেশে গেলে তাদের যে আর্থিক একটা দুশ্চিন্তায় থাকতো, সেটি মুক্ত হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের একটা প্রবাসীদের জন্য একটা পেনশন চালু করছে, এটা ভবিষ্যতের জন্য অনেক একটা উপকার আসবে। যখন আপনার ইনকাম থাকবে না, তখন আপনি এই টাকাটা দিয়ে হয়তো আপনি চলতে পারবেন। চীন ও বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও উন্নত করতে এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধিতে সেমিনারের আয়োজন করা হয়েছে। চীনে অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট প্রমোশন এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। দেশটির চিয়াংশি প্রদেশের নানছাং শহরে অনুষ্ঠিত হয় সেমিনার। আয়োজন করেছে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি চায়না চিয়াংশি ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন কোম্পানি লিমিটেড। উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট লিবিয়া, আন্তর্জাতিক প্রকৌশলী বিভাগের পরিচালক হু শাওহুই, আন্তর্জাতিক প্রকৌশলী বিভাগের উপপরিচালক শিওয়াং চিয়ানচু ও বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কর্মকর্তারা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাহরাইনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাহরাইন শাখা যুবদলের উদ্যোগে হয় এই আয়োজন। দেশটির রাজধানী মানামায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মুশতাক আহমেদ এবং পরিচালনা করেন সুমন শাকিল ও লিওন আহমেদ। উপস্থিত ছিলেন কাজী যুবরাজ, আমির হোসেন, জসিমউদ্দিন, মুস্তাফিজুর রহমান জুয়েল, আবুল কালাম রাজ, মহিউদ্দিন ভূঁইয়া সহ যুবদলের নেতাকর্মীরা।
চীন, রাশিয়া, ভারতের জোট ব্রিক্সে সদস্যপদ পাচ্ছে না নতুন কোনো দেশ। মূলত ভারত আর ব্রাজিলের আপত্তিতে আপাতত সম্প্রসারিত হচ্ছে না এই জোট। ভূ রাজনৈতিক কারণেই পর্যবেক্ষক বা সহযোগী সদস্য হিসেবে বাংলাদেশের থাকার কথা বলছেন অর্থনীতিবিদরা। এটাকে মূলত রাজনৈতিক জোট উল্লেখ করে কূটনৈতিকদের পূর্বাভাস, বিশ্ব রাজনীতি বা অর্থনীতিতে খুব বড় প্রভাব ফেলতে পারবে না ব্রিক্স। মাহফুজ মিশুর রিপোর্ট। জোহানেসবার্গে 22 আগস্ট বসছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিক্সের 15তম সম্মেলন। এই সম্মেলনে বাংলাদেশ, সৌদি আরব, আরব আমিরাত ও ইন্দোনেশিয়া সহ 8টি দেশ সদস্যপদ পাওয়ার কথা ছিল, যদিও এ দফায় তা হচ্ছে না। ইন্ডিয়ান ব্রাজিল বলছে যে আগে নেওয়ার একটা নিয়মকানুন তৈরি হোক, হ্যাঁ, তারপরে নেবে। তো ইট ইজ দেয়ার ডিবেট। উদ্যোক্তারা বাদে ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রথম সদস্য হয়েছিল বাংলাদেশ। বর্তমান বিশ্ব বাস্তবতায় এ ধরনের জোটের সাথে থাকার প্রয়োজনীয়তার কথাও বলছেন সবাই। পূর্ণাঙ্গ সদস্য না হলেও পর্যবেক্ষক বা সহযোগী হয়ে থাকার পরামর্শ তাদের। এই ব্লকটাতে আগ্রহ থাকবে, এটা আমার মনে হয় স্বাভাবিক এবং থাকা উচিত। তাদের অন্যান্য যেসব উদ্যোগ, এগুলোর সাথে আমরা সহযোগী সদস্য হিসেবে আমরা থাকতে পারি। ইস্যুজ আছে, সেগুলি সবসময় সবখানে কিন্তু গুরুত্ব পায় না। কিন্তু আপনি যখন একটা প্রতিষ্ঠানের সদস্য হন, সেখানে আপনি সমাধান না হোক অন্তত উত্থাপন করতে পারেন বিষয়টাকে। এই দিক থেকে আমি মনে করি যে এটা আমরা যে সদস্য হতে চাচ্ছি এটা ঠিক আছে, এবং অবজারভার হিসেবে থাকলেও ক্ষতি নেই। অনেকের ধারণা পশ্চিমা বিশ্ব তথা যুক্তরাষ্ট্র বিরোধী জোট ব্রিক্স। আশঙ্কা এতে যুক্ত হলে বিশ্বব্যাংক, IMF সহ পশ্চিমা উদ্যোগ ও দেশগুলোর সাথে দূরত্ব বাড়তে পারে ঢাকার, যদিও তা মানতে নারাজ এই অর্থনীতিবিদ। বহুমাত্রিক জ্যামিতিক বিভিন্ন সমীকরণের যুগ এটা। সুতরাং একটা আরেকটার সাথে সাংঘর্ষিক বা একটা আরেকটা একবারে মিউচুয়ালি এক্সক্লুসিভ এভাবে কেউ কিন্তু এটা দেখে না। অর্থনৈতিক সম্পর্কের দিকেই আমি বলি, সেটা এমনভাবে করতে হবে যাতে এটা একটা ব্যালেন্সড একটা অ্যাপ্রোচে এটা থাকে। চীন ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য বিশাল অঙ্কের, তাই এই জোট থেকে নতুন করে দিল্লি বা বেইজিং অর্থনৈতিকভাবে কতটা লাভবান হবে সেই প্রশ্ন আছে। আর সদস্য দেশগুলোর মধ্যে স্বার্থের সংখ্যা তো বাড়তে পারে আশঙ্কা করে ব্রিক্সের সফলতা নিয়ে প্রশ্ন তুলছেন সাবেকেই পররাষ্ট্র সচিব। ভারত চীন একটা যদি কনস্ট্রাক্টের মধ্যে থাকে, সেটাকে আসলে খুব বেশি হয়ে যেতে পারবে সিকিউরিটি বা রাজনৈতিক দিক থেকে, আমার তো মনে হয় না, কারণ স্বার্থের সংঘাত এসে যাবে। ব্রিক্স এমন একটা সংগঠন হয়ে দাঁড়াবে যেটা বিশ্ব অর্থনীতি অথবা রাজনীতিতে বিরাট কোনো অবদান রাখতে পারবে। 24 আগস্ট শেষ হওয়ার কথা 3 দিনব্যাপী ব্রিক্স শীর্ষ সম্মেলন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এবার নিরাপত্তার কারণে সরকারি ডিভাইসে শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ করল নিউ ইয়র্ক কর্তৃপক্ষ। আগামী 30 দিনের মধ্যে নিউ ইয়র্ক শহর কর্তৃপক্ষের মালিকানাধীন ডিভাইস এবং নেটওয়ার্ক থেকে এই অ্যাপটি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি সরকারি কর্মীরা সরকারি মালিকানাধীন ডিভাইস এবং নেটওয়ার্কগুলোয় টিকটক ব্যবহার করতে পারবেন না। এর আগেও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে টিকটক ব্যবহারের নিষেধাজ্ঞা দেয়। প্রতিটি ক্ষেত্রেই কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি। চীনা টেক জায়ান্ট বাইট ড্যান্সের মালিকানাধীন অ্যাপটির ওপর চীনা সরকারের প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই সতর্কতা জানিয়ে আসছে মার্কিন আইন প্রণেতারা। তাই তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র জুড়ে টিকটক নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে তারা। ধর্মীয় সহিংসতা ঘিরে থমথমে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। এরই মধ্যে মূল 2 অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গির্জায় ভাঙচুর, অগ্নিসংযোগ আর খ্রিস্টান লোকালয়ে নাশকতার ঘটনায় গ্রেফতার হয়েছে 146 জন। এছাড়া 2টি পৃথক মামলায় 600 জনের নাম এজাহারভুক্ত করা হয়েছে। ধর্মীয় স্থাপনায় হামলার দৃষ্টান্তমূলক শাস্তি এবং সংখ্যালঘু নির্যাতন বন্ধে বিক্ষোভে নেমেছেন পাকিস্তানের খ্রিস্টান সম্প্রদায়। স্লোগানে সন্ত্রাসবাদ নির্মূলের জোরালো দাবি। সহিংসতায় উত্তাল পাঞ্জাবের জারওয়ানওয়ালা। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার প্রধানের নির্দেশে গঠন করা হয়েছে বিশেষ তদন্ত কমিটি, যারা পবিত্র কোরআন শরীফ অবমাননা এবং সহিংসতার বিষয়গুলো খতিয়ে দেখবে।
आपका जो नुकसान एज अ गवर्नमेंट সরকারের চিন্তাভাবনা তো রয়েছেই। মুসলিম বা একজন মানুষ হিসেবে লোকসানের ক্ষতিপূরণ দেওয়া আমার দায়িত্ব। ভুক্তভোগীদের সম্পদ একই কাজে ফেরত দেওয়া হবে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে শুরু হবে সংস্কার কাজ। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পাঞ্জাব প্রশাসনের দল। टीम का वादा है कि अगले শিল্পনগরীটিতে বহাল আছে 144 ধারা। শুধু তাই নয়, দুদিনে গ্রেফতার হয়েছেন প্রায় 150। পরিস্থিতি মোকাবেলায় মাঠে 6000 পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য। তবুও শঙ্কামুক্ত নন সংখ্যালঘুরা। দমনপীড়ন বন্ধে সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন খ্রিস্টান ধর্মগুরুরা। মুসলিম নেতারাও চান অপরাধীদের শাস্তি হোক। পাকিস্তান সরকার প্রেসিডেন্ট, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী, সেনাপ্রধান এবং প্রধান বিচারপতির কাছে করজোড়ে আহ্বান জানাচ্ছে, ধর্মের অজুহাতে সংখ্যালঘুদের উপর সন্ত্রাসী হামলা, ভয়ভীতি প্রদর্শন বন্ধ করুন। তাতে প্রশাসনের প্রতি সংখ্যালঘুদের আস্থা ফিরবে। প্রধান বিচারপতির প্রতি অনুরোধ, গির্জার পাশেই অস্থায়ী আদালত স্থাপন করুন। যারাই ধর্মীয় স্থাপনায় ভাঙচুর চালিয়েছে তাদের আনুন কাঠগড়ায়। 1 মাসের মধ্যে দিন উপযুক্ত বিচার। অপরাধীদের উপযুক্ত শাস্তি দেখতে চায় পাকিস্তানিরা। সোমবার জারওয়ানওয়ালা এলাকায় খ্রিস্টান সহোদরের বিরুদ্ধে অভিযোগ ওঠে পবিত্র কোরআন অবমাননার। সেই ঘটনায় মুহূর্তে ছড়ায় ক্ষোভ। অন্তত 20টি গির্জা এবং খ্রিস্টানদের 30 থেকে 40টি বাড়িতে হয় অগ্নিসংযোগ, ভাঙচুর। মৌলি ইসলাম, যমুনা নিউজ। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল। শুক্রবার পর্যন্ত বন্যা, ভূমিধসে হিমাচল প্রদেশে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 72 জনে। নিখোঁজ 21 জন বাসিন্দা। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা জারি রেখেছে প্রশাসন। তবে ভূমিধসের 5 দিন পেরিয়ে যাওয়ার নিখোঁজদের জীবিত পাবার সম্ভাবনা নেই। চলমান প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পর্যটন নগরী সিমলা। ভূমিধসে গুড়িয়ে গেছে সেখানকার জনপ্রিয় শিব মন্দির। এখন পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে 14 জনের মরদেহ। রাজ্য মুখ্যমন্ত্রীর দাবি, 10,700 ঘরবাড়ি স্থাপনা ভেঙে পড়েছে। এখনও বন্ধ হিমাচলের অন্তত 800 রাস্তা। সরকার বলছে অন্তত 10,000 কোটি রুপির ক্ষতি সাধন হয়েছে, যা সংস্কারের প্রয়োজন 1 বছর। চলতি বর্ষা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগে 300-র কাছাকাছি মানুষের মৃত্যু দেখেছে হিমাচল প্রদেশ। ক্ষুধা, ব্যথা না অন্য কোনো কারণে কাঁদছে শিশু, তা মাকে জানান দেবে অ্যাপ। নিশ্চিত হয়ে ব্যবস্থা নিতে পারবেন অভিভাবকরা। মূলত নবজাতকের কান্নার কারণ জানতে বাবা মাকে বেগ পেতে হয়। তাদের সংকট সমাধান দেবে ফিলিস্তিনের এক কিশোরীর উদ্ভাবিত এই অ্যাপটি। কান্নার কারণ জানানোর পাশাপাশি সফটওয়্যার থেকে মিলবে এর সমাধানও। জন্মের পর কথা শেখার আগ পর্যন্ত কান্নার মাধ্যমেই শিশু তার মনের ভাব প্রকাশ করে থাকে। পেটে ক্ষুধা, চোখে ঘুম, ব্যথা কিংবা ডায়াপার ভিজে গেলেও কাঁদে শিশুরা। কখন ঠিক কী কারণে কাঁদছে শিশু তা বুঝতে পারাটা রীতিমতো কষ্টসাধ্য বিষয়। অবশ্য কঠিন এই সমস্যার সহজ সমাধান বের করেছেন ফিলিস্তিনের এক কিশোরী। অদ্ভুত শোনালেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এমনই এক অ্যাপ বানিয়েছে পশ্চিম তীরের জেনিন শহরের বাসিন্দা লাইলি খাতিব। মাত্র 15 বছর বয়সী কিশোরী তার সফটওয়্যারের নাম দিয়েছেন দ্য মাদারহুড গাইড। দ্য মাদারহুড গাইড অ্যাপ্লিকেশনটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। কান্নার শব্দের মাধ্যমে শিশুর প্রয়োজন বোঝার জন্যই এটি বানিয়েছি আমি। এই অ্যাপ মাকে জানাবে তার সন্তান কেন কাঁদছে আর এই পরিস্থিতিতে তার কি করা উচিত। মূলত ছোট্টদের যমজ বোন সামলাতে নিজের মায়ের কষ্ট দেখে 2019 সালে অ্যাপ বানানোর পরিকল্পনা করেন লাইলি। অনলাইন কোর্সে শেখেন কোডিং। যদিও সফল হতে হতে তার সেই 2 বোন বড় হয়ে গেছে। তবে এখন লাইলির ছোট ভাইয়ের ক্ষেত্রে ঠিকই এটি ব্যবহার করছেন তার মা। আমার যমজ বোনদের জন্যই আমি এই মাদারহুড গাইড অ্যাপ বানিয়েছিলাম। এখন আমার ছোট ভাই মুহাম্মদের জন্য মা এটি ব্যবহার করছে। নিজের সমস্যা সমাধানের জন্যই আমি এটি বানিয়েছি। অন্য সব অ্যাপ্লিকেশন থেকে এটি আলাদা। 0 থেকে 18 মাস বয়সী শিশুদের কান্নার কারণ জানাতে সক্ষম লাইলির অ্যাপ। কান্নার শব্দ রেকর্ড করার পর তা এআই এর মাধ্যমে বিশ্লেষণ করা হয়। এরপর অ্যাপ জানায় তার কারণ ও সমাধান। লাইলির দাবি, 93% সঠিক ফলাফল দেয় এটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।